গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা টপিকস ছিল, যে টপিকসটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে অনেক ডিটেলস আলোচনা করতে হয়, কারণ জারণ বিজারণ অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু সম্পর্কে জানতে হয়। তো এখানে যেটা আছে জারণ বিজারণ বিক্রিয়া, তারপরে হচ্ছে জারণ সংখ্যার নির্ণয়, এগুলো আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো প্রথমেই বলি জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। আমরা একটা জিনিস জানি যে ইলেকট্রন ত্যাগ আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ। যদি ইলেকট্রনের ত্যাগ ঘটে, অর্থাৎ কোনো একটা সংখ্যার ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে বোঝা যাবে সেটাতে কি করবে, জারণ ঘটবে। অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস করার সর্বশেষ স্তরে যে ধাতু থাকে, ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রন ত্যাগ মানেই হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। আমরা জানি যে ষষ্ঠ গ্রুপ, পঞ্চম গ্রুপ, ষষ্ঠ গ্রুপ ও সপ্তম গ্রুপের যে মৌলগুলো আছে তারা সবসময় কি করে, ইলেকট্রন গ্রহণ করে। আর প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ সবসময় ইলেকট্রন কি করে, ত্যাগ করে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি ইলেকট্রনের ছাড়ন মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। তাহলে এই বিক্রিয়াটাতে যেটা ঘটে সেটা হচ্ছে ইলেকট্রন কেউ গ্রহণ করে, কেউ ইলেকট্রন ত্যাগ করে। তার মানে কি, ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের ফলে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হবে জারণ বিজারণ বিক্রিয়া। তো আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে শুরু করতে চাই, বা ছোট সিম্পল উদাহরণের মধ্যে আমরা খুব কমন একটা মৌল নিলাম, সেটা হলো যে সোডিয়াম। সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ দেখা যায় যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করার পরে সোডিয়াম প্লাস আয়ন প্লাস একটা ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে ক্লোরিন আয়ন তৈরি হয়। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা সমতাকৃত করি, তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রন যদি ক্যান্সেল হয়, তাহলে এখানে থাকে সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, আর এখানে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন আয়ন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়াটাতে দেখা যায় যে সোডিয়ামের সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করার পরে আয়ন তৈরি হয়। আমরা আগের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, কিভাবে আয়ন তৈরি করতে হয়, কিভাবে ইলেকট্রন ছাড়ে, কিভাবে গ্রহণ করে, কতটুকু ইলেকট্রন থাকলে সে ছেড়ে দেবে, আর কয়টা ইলেকট্রন যদি সে বেশি থাকে তাহলে সে গ্রহণ করবে। তো ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন গেলে দেখা যাবে যে সে একটা ইলেকট্রন ছাড়লো, আর সে একটা ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো। তার মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটলো। তো ইলেকট্রনের আদান প্রদানের ফলে যে বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াকে বলা হবে তোমার জারণ বিজারণ বিক্রিয়া। খুব সহজ সংজ্ঞা, যে ইলেকট্রনের আদান প্রদানের ফলে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হবে জারণ বিজারণ বিক্রিয়া। আর একটা কথা বলে রাখি, যে কিভাবে আমরা বুঝবো জারণ বিক্রিয়া ঘটছে না বিজারণ বিক্রিয়া ঘটছে। যে কোনো মৌল বা যে কোনো বিক্রিয়া দিক, সব বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা আইডেন্টিফাই করব, প্রথমে মৌল আইডেন্টিফাই করার পরে পারমাণবিক সংখ্যা আইডেন্টিফাই করব। পারমাণবিক সংখ্যা দেখব যে সে ইলেকট্রন কি ত্যাগ করতেছে নাকি ইলেকট্রন গ্রহণ করতেছে। যদি সে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা জারণ ঘটবে, আর যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে বুঝতে হবে সেটা কি, বিজারণ ঘটছে। তো একটা জিনিস আমরা, যে জারণ বিজারণ যে জিনিসটা বুঝলাম, এখন জারণ সংখ্যা, জারক ও বিজারক ঠিক উল্টাটা। যে এটাতে জারণ মানে হচ্ছে ত্যাগ, তার মানে জারক হচ্ছে কি, গ্রহণ করবে। আর বিজারণ মানে হচ্ছে তোমার যদি তোমার ইলেকট্রন ত্যাগ করে তাহলে হচ্ছে বিজারণ, আর বিজারক পদার্থ সবসময় ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। অর্থাৎ উল্টা হবে, যে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন সে কি করবে, যখন জারক পদার্থ হবে তখন সে ইলেকট্রন গ্রহণ করবে, আর যখন বিজারক পদার্থ হবে তখন সে ইলেকট্রন ত্যাগ করবে। তো জারণ সংখ্যা কাকে বলে, ঠিক এটার দিকে যদি আমরা খেয়াল করি, যে এখান থেকে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার পরে একটা আয়ন সৃষ্টি হয়েছে, আর এখান থেকে একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার পরে ক্যাটায়ন সৃষ্টি হয়েছে। তাহলে জারণ সংখ্যা কাকে বলে, ইলেকট্রন আদান প্রদানের ফলে যদি দেখা যায় যে তার মধ্যে ঋণাত্মক এবং ধনাত্মক চার সংখ্যার সৃষ্টি হয়, তাহলে ঋণাত্মক ও ধনাত্মক চার সংখ্যাকে বলা হবে কি, জারণ
সংখ্যা। এখন জারণ সংখ্যার সহজ সংজ্ঞা যে ইলেকট্রন আদান প্রদান করার ফলে যদি ইলেকট্রন আদান প্রদান করার ফলে ক্যাটায়ন ও অ্যানায়নের সৃষ্টি হয়, তার মধ্যে যে চার্জ সংখ্যার সৃষ্টি হয় সেই চার্জ সংখ্যাকে বলা হবে কি জারণ সংখ্যা। এখন আমরা কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করব? জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, আমরা একটা মৌল নিলাম পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় জারণ সংখ্যা নির্ণয় করো। এরকম প্রশ্ন প্রায়ই দেখতে পাওয়া যায় যে একটা মৌল দিল, সেটার মধ্যে একটা যৌগ দিল, যৌগ দিয়ে বলল যে এর কেন্দ্রীয় জারণ সংখ্যা নির্ণয় করো। যদি আমরা কেন্দ্রীয় জারণ সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আগে জারণ সংখ্যা জেনে নিতে হবে, কিছু মৌলের জারণ সংখ্যা জেনে নিতে হবে। তো জারণ সংখ্যা কিভাবে জানবো? আমরা ইলেকট্রন যদি ত্যাগ করে অথবা গ্রহণ করে যে যোজনী হয় সেটাই সাধারণত জারণ সংখ্যা হিসেবে গ্রহণ করা হয়, অর্থাৎ যে আয়ন সৃষ্টি হয় সেই আয়ন সংখ্যাটা জারণ সংখ্যা। তাহলে আমরা পটাশিয়ামের জানি যোজনী হচ্ছে 1, অর্থাৎ তার আয়ন সংখ্যার সৃষ্টি হবে +1। আর অক্সিজেন জানি আমরা 8, সর্বশেষ স্তরে 6টা, তো 2টা গ্রহণ করতে হবে, এই জন্য তার হচ্ছে মাইনাস। তাহলে পটাশিয়ামের হচ্ছে প্লাস আর অক্সিজেনের হচ্ছে মাইনাস, এটা আমরা কোথা থেকে পেলাম? অর্থাৎ আমাদের এখানে একটা চার্ট আছে, যে চার্টের মধ্যে তোমার কিছু জারণ মান দেওয়া আছে। যদি জারণ মান মুখস্থ করতে সমস্যা হয় তাহলে পারমাণবিক সংখ্যা তো মুখস্থ করতেই হবে। পারমাণবিক সংখ্যা থেকে আমরা জারণ সংখ্যা বের করতে পারি কিভাবে? অর্থাৎ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সর্বশেষ স্তরে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেটাই তার জারণ সংখ্যা। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় পটাশিয়াম সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সে ত্যাগ করে, এই জন্যই তার +1। যদি সোডিয়াম নিতাম, সোডিয়ামেরও +1। ঠিক একইভাবে আমরা কেন্দ্রীয় জারণ মান যদি আমরা বের করি, তাহলে কেন্দ্রীয় মানে মাঝখানে জারণ মান বের করব। তাহলে টোটাল যে জারণ মানটা আমরা বের করব, বের করার পরে টোটাল মানটাকে আমরা ধরে নেব 0, অর্থাৎ ধরে নিলাম কি 0। 0 ধরে নেওয়ার পরে আমরা এটার মধ্যে জারণ সংখ্যা বের করব। তো জারণ সংখ্যা যদি বসাই, তাহলে জারণ সংখ্যা পটাশিয়ামের +1, তাহলে এখানে কয়টা পটাশিয়াম আছে? 2টা পটাশিয়াম আছে, তাহলে 1 গুণন হচ্ছে 2 প্লাস, যেহেতু ক্রোমিয়ামের বের করব আমরা, তো ক্রোমিয়ামেরটা ধরে নিলাম x, তাহলে 2x, তারপরে প্লাস অক্সিজেনের হচ্ছে -2, অক্সিজেনের হচ্ছে -2, তাহলে -2 গুণন হচ্ছে 7 সমান সমান হচ্ছে 0। এখন যেটা করব 2x 0। দেখো অঙ্কটা একদম সহজ। অর্থাৎ আমরা কি করলাম, পটাশিয়ামের জারণ মান লিখব। তো পটাশিয়ামের জারণ মান আমরা জানি +1, তাহলে পটাশিয়ামের জারণ মান বসাইলাম +1। তো ক্রোমিয়ামেরটা যেহেতু আমরা বের করব, ক্রোমিয়ামেরটা ধরে নিলাম আমরা x, তাহলে হচ্ছে যেহেতু 2টা ক্রোমিয়াম আছে এজন্য 2x। তারপরে হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে আমরা বসাইলাম -2, যেহেতু 7টা পরমাণু আছে এজন্য 7 সমান সমান হচ্ছে কি 0। এখন এটা গুণ করলে হয় 2 আর আছে 2x, এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 14। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 14 থেকে যদি আমরা 2 বাদ দিই থাকে 12, 12 হচ্ছে প্লাস, প্রক্ষান্তর করব, অর্থাৎ ডান পাশে যদি মাইনাস থাকে তাহলে বাম পাশে গেলে বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে ডান পাশে গেলে হয় প্লাস, তাহলে ইনটু থাকলে হয় বা, কাটাকাটি করলে হবে কি 6। তাহলে আমরা বলতে পারি যে পটাশিয়ামের অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। তাহলে একইভাবে আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি, সেই উদাহরণগুলো তোমরা করে নিবা। সেটা হচ্ছে ম্যাঙ্গানেট ট্রাইঅক্সাইড, অর্থাৎ H2SO4 সালফিউরিক অ্যাসিডের এর জারণ সংখ্যা নির্ণয় করবা। তারপরে হচ্ছে তোমার KMNA, পটাশিয়াম ম্যাঙ্গানেট ট্রাইঅক্সাইডের ম্যাঙ্গানেসের জারণ সংখ্যা বের করবা। তারপরে হলো MnO2 এর ম্যাঙ্গানেসের জারণ সংখ্যা বের করবা। ঠিক একইভাবে এই জারণ সংখ্যাগুলো তোমরা বের করে নিবা। অর্থাৎ খুব সহজ, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1,
তাহলে আমরা দুইটা পরমাণু আছে, অক্সিজেনের 2, তাহলে 4টা পরমাণু আছে, এখানে পটাশিয়ামের 1, অক্সিজেন তো জানোই। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে শুধুমাত্র হবে কি -2। তাহলে একইভাবে জারণ সংখ্যা আমরা বের করতে পারি, 4 থেকে আমরা জারণ মানগুলো শিখে নেব, এভাবে আমরা জারণ সংখ্যা বের করব। এরপরে আছে জারণ বিজারণ একই সাথে ঘটে কিনা বা যুগ্মপদ গঠন করে কিনা, সেই বিক্রিয়া সম্পর্কে আমরা একটু আলোচনা করি। একবারে সহজ জিনিসটা, অর্থাৎ আমরা একটা বিক্রিয়া নেব, মার্কিউরাস ক্লোরাইড প্লাস স্টেনাম ক্লোরাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে মার্কিউরাস ক্লোরাইড প্লাস স্টেনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দেখাতে হবে, অথবা যে কোনো বিক্রিয়া দেখ না কেন, সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখাবো যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে কি না, বা জারণ বিজারণ একই সাথে ঘটছে কিনা সেই সম্পর্কে। তো জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয় কিনা তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জানি জারণ এবং বিজারণ, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, কোনো একটাতে জারণ ঘটবে, কোনো একটাতে বিজারণ ঘটবে। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো খেয়াল করব যে জারণ বিজারণ ঘটার শর্ত হচ্ছে যোজনী হ্রাস বৃদ্ধি করতে হবে। যোজনী যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে সেটাতে জারণ বিজারণ ঘটে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি যে মার্কিউরাস ক্লোরাইডের ক্ষেত্রে মার্কিউরাসের যোজনী হচ্ছে 2, আর স্টেনাম ক্লোরাইডের যোজনীও হচ্ছে 2। কিন্তু এইখানে যে উৎপাদের মধ্যে যে জিনিসটা হয়, যে এখানে ছিল 2 কিন্তু এখানে হয়ে গেছে 1, আর এখানে ছিল স্টেনাম ক্লোরাইডের যোজনী ছিল, অর্থাৎ টিনের যোজনী ছিল 2, এখানে হয়ে গেছে 4। তাহলে নিশ্চয়ই তার যোজনী বৃদ্ধি করছে আর তার যোজনী কি হচ্ছে, হ্রাস করছে। তো যোজনী যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে সাধারণত জারণ বিজারণ বিক্রিয়া হয়। এখন আমাদের এখান থেকে একটা জিনিস করতে হবে, যেটা যে দর্শকায়ন বাদ দিতে হবে। দর্শকায়নটা কি? দর্শকায়নটা হচ্ছে এই যৌগগুলোর মধ্যে যেই পরমাণুর অর্থাৎ যোজনী হ্রাস বৃদ্ধি ঘটে নাই সেগুলোই হচ্ছে দর্শকায়ন। এখানে আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখি যে ক্লোরিনের এখানে হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ ক্লোরিনের কোনো বিজারণ, অর্থাৎ ক্লোরিনের কোনো যোজনী হ্রাস বৃদ্ধি ঘটে নাই। আর যদি ক্লোরিনের হ্রাস বৃদ্ধি না ঘটে তাহলে সেটাকেই আমরা দর্শকায়ন ধরবো। অর্থাৎ যে মৌলের, অর্থাৎ একটা যৌগ গঠন করতে গেলে দুইটা মৌল থাকবে, যে মৌলের যোজনী হ্রাস বৃদ্ধি ঘটবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে, সেটাকেই বলা হবে দর্শকায়ন। তো দর্শকায়ন বাদ দিয়ে আমরা যদি যৌগগুলো লিখি তাহলে যেটা হবে যে আয়ন হিসাবে যদি লিখি তাহলে +2, আর এখানে হইতেছে স্টেনিয়াম ক্লোরাইড +2, অর্থাৎ এরকম। এক্ষেত্রে দেখা যাবে +1, আর এখানে হচ্ছে SN+4। দর্শকায়ন বাদ দেওয়ার পরে আমাদের যেটা করব, এখন আলাদা দেখব যে কে যোজনী হ্রাস, কার যোজনী হ্রাস বৃদ্ধি করছে। অর্থাৎ মার্কিউরাস ক্লোরাইড +2 ছিল এখানে, কিন্তু এখানে যায়া যে প্লাস হয়েছে, তার মানে দেখা যায় এখানে 2 ছিল, সে এখানে 1 হয়ে গেছে। তার মানে এখানে প্লাস সংখ্যা 2টা ছিল, তাহলে প্লাস যদি 2টা থাকে আমরা এইভাবে বলতে পারি, অর্থাৎ সোডিয়ামের +1, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। এখন যদি এই একটা ইলেকট্রন যদি সে আবার গ্রহণ করে নেয় তাহলে কিন্তু আগের অবস্থানে ফিরে যাবে। ঠিক ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে +2, এখানে যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ম্যাগনেসিয়াম +1। ঠিক একইভাবে এখানে 2 আছে, তার মানে সে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে হবে এই। আর স্টেনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে SN+2, এখান থেকে সে কী করছে, এক ইলেকট্রন ছেড়ে দিছে। ইলেকট্রন ছেড়ে দিছে কয়টা? কারণ এখানে 2 ছিল, এখানে আইসা কত হয়েছে 4, তার মানে তোমার 2 থেকে 4, তাহলে 2টা ইলেকট্রন সে কী করছে, গ্রহণ করছে। তাহলে +2 ইলেকট্রন। তো এখান ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারি, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করে তার মানে সে হচ্ছে কি বিজারণ, আর যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে হচ্ছে কি জারণ। তাহলে যেহেতু সে বিজারণ আর সে হচ্ছে জারণ, তাহলে একটা বিক্রিয়া থেকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, বা অনেক সময় থাকে যে কোন বিক্রিয়াতে জারণ ঘটছে, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়ায় স্টেনিয়াম
এবং মার্কারির মধ্যে কার জারণ ঘটে কার বিজারণ ঘটে। তাহলে খুব সহজে যে ইলেকট্রন গ্রহণ করবে তার ঘটবে বিজারণ, আর যে ইলেকট্রন ত্যাগ করবে তার ঘটবে জারণ। তাহলে এখানে যেহেতু মার্কিউরাস ক্লোরাইড অর্থাৎ মার্কিউরাসের যোজনী অর্থাৎ হ্রাস পেয়েছে, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে তার ঘটেছে বিজারণ। আর যেহেতু তার ইলেকট্রন বৃদ্ধি পেয়ে অর্থাৎ যোজনী বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে তার হবে কি তোমার জারণ বিক্রিয়া। অর্থাৎ কারো যদি জারণ ঘটে তাহলে সাথে সাথেই কিন্তু তার বিজারণ ঘটে। অর্থাৎ কেউ যদি দান করে তাহলে সাথে সাথে কেউ না নিলে তাতে কিন্তু দানটা হয় না, অর্থাৎ কেউ দিলেই কেউকে নিতে হয়। তাই বোঝা যায় যে আমরা এই বিক্রিয়া থেকে বলতে পারি যে মার্কিউরাসে ইলেকট্রন ত্যাগ করছে এবং স্টেনামে ইলেকট্রন কি করছে গ্রহণ করছে। অর্থাৎ পারতে ইলেকট্রন গ্রহণ করছে আর টিনে ইলেকট্রন কি করছে তোমার ত্যাগ করছে। তাহলে গ্রহণ এবং ত্যাগ একই সাথে সংঘটিত হয়। অর্থাৎ কোনো একটা বিক্রিয়ায় যে কেউ যদি ত্যাগ করে তাহলে কেউ সাথে সাথে কি করে অর্থাৎ গ্রহণ করে, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়। এটাকে যদি আমরা এভাবেও দেখাতে পারি, অর্থাৎ ঠিক এভাবে মার্কিউরাস যেহেতু তার যোজনী বৃদ্ধি পেয়েছে তাহলে তার জারণ ঘটে, আর যেহেতু তার যোজনী হ্রাস পেয়েছে অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে তার বিজারণ ঘটে। অর্থাৎ জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়। এই ধরনের ছক করে আমরা দিতে পারি যে কোনো একটা বিক্রিয়া যদি দেয় যে জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয় কিনা বা উদ্দীপকে কোনো ধরনের জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে কিনা তা আদৌ সম্ভব কিনা, তাহলে আমরা এভাবে দেখাবো। অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করবে সে ঘটবে বিজারণ, আর যার ইলেকট্রন ত্যাগ করবে সে হবে কি জারণ। এরপরে যেটা আছে জারণ বিজারণ অন্তর্ভুক্ত কিছু বিক্রিয়া আছে যেগুলো আমরা জানি যে জারণ বিজারণ অন্তর্ভুক্ত বিক্রিয়া আরও কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে জারণ বিজারণ সংঘটিত হয়। যেমন মনে করো বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়াটা কি বা সংযোজন বিক্রিয়াটা কি? অর্থাৎ দুইটা বা তিনটা মৌল পরস্পরের সাথে বিক্রিয়া করে একটা উৎপাদ যদি তৈরি করে, অর্থাৎ একাধিক মৌল বিক্রিয়া করলো। মনে করো সাপোজ আগের বিক্রিয়াটা যদি আমরা দিই বা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ দেখা যায় যে দুইটা মৌল এখানে বিক্রিয়া করছে, দুইটা মৌল বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করছে। অর্থাৎ দুইটা বা দুইয়ের অধিক অথবা যে কয়টা মৌলই বিক্রিয়া করুক না কেন যদি একটা উৎপাদ তৈরি করে তারপর সেই বিক্রিয়াকে বলা হবে কি সংযোজন বিক্রিয়া। অর্থাৎ অনেক জায়গা থেকে এসে যদি একত্রে মিলিত হয় তাহলে সেটাকে বলা হবে তোমার সংযোজন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়া কি? বিয়োজন বিক্রিয়াটা হলো যদি একটা যৌগ থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক মৌল উৎপন্ন হয় বা একাধিক উৎপাদ তৈরি হয় তবে সেই বিক্রিয়াকে বলা হবে বিয়োজন, অর্থাৎ বিয়োগ ঘটবে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে যেটা ঘটে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখা যায় যে একটা যৌগ ছিল তা বিচ্ছিন্ন হয়ে একাধিক যৌগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ একটা থেকে যদি একাধিক হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি বিয়োজন বিক্রিয়া। এখন যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিই, প্রতিস্থাপন বিক্রিয়া হলো এরকম যে একটা যৌগ থেকে একটা মৌলকে সরিয়ে নিজে যদি স্থান দখল করে তবে সেই বিক্রিয়াকে বলা হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়ার হচ্ছে যে কারো যদি পারমাণবিক সংখ্যা বেশি থাকে, কেউ যদি ওয়েট বেশি থাকে বা শক্তিশালী থাকে, তো সে স্বাভাবিকভাবে দুর্বলকে সরিয়ে দেবে। মনে করো সাপোজ কোনো একটা জায়গার মধ্যে যদি দেখা যায় যে কেউ শক্তিশালী আসলো, দুর্বল চিত্তের কোনো মানুষ থাকে তাকে কিন্তু খুব সহজেই সে সরিয়ে দিতে পারবে। তো একইভাবে আমরা যদি একটা উদাহরণ নেই, অর্থাৎ এই ধরনের জিঙ্ক প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়ার ক্ষেত্রে হবে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন। তো এখানে যেটা ঘটে সেটা হলো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তো পারমাণবিক সংখ্যা যদি 1 থাকে তাহলে স্বাভাবিকভাবে দুইটা হাইড্রোজেনের 2, তার শক্তি হচ্ছে 2। কিন্তু জিঙ্কের 30, জিঙ্ক শক্তিশালী, অর্থাৎ জিঙ্কের ওয়েটও বেশি, সব দিক দিয়ে জিঙ্ক শক্তিশালী। তাহলে কি খুব সহজেই
একটা যৌগ থেকে একটা মৌল যদি একটা মৌলকে সরিয়ে নিজের স্থান দখল করে তবে সেই বিক্রিয়াকে বলা হবে কি তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আরও আছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যদি কোনো বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ যে কোনো বিক্রিয়া যদি অক্সিজেন থাকে, সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে তোমার দহন বিক্রিয়া। এরপরে আছে নন রিডক্স বিক্রিয়া। নন রিডক্স বিক্রিয়াটা হলো, অর্থাৎ বললো এরকম যে উদ্দীপকের কোন বিক্রিয়াতে জারণ বিজারণ সংঘটিত হয় নাই, অথবা উদ্দীপকের বিক্রিয়াটিতে কোন ধরনের তোমার বিক্রিয়া সংঘটিত হয় বা জারণ বিজারণ সংঘটিত হয়েছে কিনা, অথবা আমরা একটা জানি প্রশমন বিক্রিয়া কাকে বলে। তো প্রশমন বিক্রিয়াটা হলো যে অর্থাৎ তোমার ক্ষার এবং অ্যাসিড যদি বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তবে সেই বিক্রিয়াকে বলা হবে তোমার কি প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়াতে কি জারণ বিজারণ সংঘটিত হয়, এরকম যদি প্রশ্ন থাকে তে আমরা বলতে পারি যে প্রশমন বিক্রিয়াতে জারণ বিজারণ সংঘটিত হয় না। কেন জারণ বিজারণ সংঘটিত হয় না? তার কারণ হচ্ছে যেহেতু যোজনী হ্রাস বৃদ্ধি ঘটে না প্রশমন বিক্রিয়াতে, তার যোজনী যা ছিল তাই থাকে, সেই জন্য সেই বিক্রিয়াকে সাধারণত আমরা নন রিডক্স বিক্রিয়া হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন মনে করো আমরা একটা বিক্রিয়া নিলাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। আচ্ছা, এই বিক্রিয়াটা একটা প্রশমন বিক্রিয়া, কেননা এটা হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড। তো ক্ষার আর অ্যাসিডের মধ্যে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াকে বলা হবে প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়াতে জারণ বিজারণ সংঘটিত হয় না, আর যেহেতু জারণ বিজারণ সংঘটিত হয় না তাই এটাকে নন রিডক্স বিক্রিয়া বলে। যেমন মনে করো সোডিয়ামের আমরা জারণ সংখ্যা জানি +1, এটার হচ্ছে -1, এটা হলো +1, এটা হলো মাইনাস। আর যে উৎপাদ তৈরি হয় তাতে যোজনী কত, এখানে দেখা যাচ্ছে যে সোডিয়ামেরও +1, ক্লোরিনেরও -1, আর এখানেও হাইড্রোজেনের +1, হাইড্রোক্সিল আয়নেরও -1। তাহলে এখানে যোজনী যা ছিল এখানেও কিন্তু যোজনী তাই রয়ে গেছে, অর্থাৎ যোজনীর কোনো হ্রাসবৃদ্ধি ঘটে নাই। যেহেতু যোজনীর কোনো হ্রাসবৃদ্ধি ঘটে নাই তাই এটা নন রিডক্স বিক্রিয়া, অর্থাৎ তাতে কোনো জারণ বিজারণ সংঘটিত হয়নি। তাহলে আমরা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারলাম, এবং খুব সহজ জিনিসগুলো, আর খুব প্রায় পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তো আমরা খুব ভালো করে প্রিপারেশন নেব, এইগুলো আমরা ভালো করে পড়ে নেব। আগামী ক্লাসে বাকি যে টপিকসগুলো আছে তাই নিয়ে আমরা আলোচনা করব।